হানিমুন প্রচ্ছেদ গুপ্ত। গাড়ি থেকে নামতে গিয়ে ইতি সামান্য হোঁচট খেল। গাড়ির পাদানি মাটি থেকে অনেকটা ওপরে। দামি গাড়ির এই এক সমস্যা, মাটির উপর দিয়ে ছুটলেও মাটি থেকে উঁচুতে থাকে। সম্ভবত নাকুচু ভাব তৈরির জন্য এইভাবে বানানো হয়। নিজেকে সামলেই ইতি গাড়ি থেকে নামলো এবং থমকে দাঁড়ালো। থমকে দাঁড়ানোর কারণ দুটো। মজার ব্যাপার হলো দুটো কারণ পরস্পর বিরোধী, একেবারে উল্টো, অথচ রিয়াকশান একই রকম। এরকমটা সচরাচর ঘটে না। ইতি একই সঙ্গে মুগ্ধ হয়েছে এবং অস্বস্তিতে পড়েছে। মুগ্ধ হওয়ার কারণ স্পষ্ট হলেও অস্বস্তির কারণ ঝাপসা। কেমন একটা ভয় ভয় করছে। সেই ভয়টাও চেনা ভয় নয়, অচেনা ভয়। প্রথমেই মুগ্ধ হওয়ার কথাটা বলা যাক। এত সুন্দর জায়গা ইতি আগে কখনো দেখেনি। পৃথিবীতে অনেক সুন্দর জায়গা আছে যেখানে নিজে যাওয়া হয় না, বইয়ের ছবিতেই বা সিনেমা টিভিতে দেখা যায়। সম্ভবত এই কারণেই কোনো জায়গা সুন্দর লাগলে বলা হয় ছবির মতো লাগছে। কথাটা ইতির পছন্দ নয়। ছবির মতো সুন্দর মানে কি? নিজের চোখে দেখা সুন্দরের থেকে ছবির মতো সুন্দর কি বেশি ভালো? মোটেও না। তাছাড়া ছবির সুন্দরে খুঁত থাকে না। খুঁত ছাড়া সৌন্দর্য হয় না। সত্যিকারের যে জিনিস সুন্দর তাতে কিছু খুঁত থাকবেই। খুঁত নিয়ে আরও সুন্দর হয়ে উঠবে। যদিও এখন এইসব গুরুগম্ভীর কথা ভেবে লাভ নেই। এই জায়গা ইতি ছবির সঙ্গে তুলনা করতে পারছে না। বই বা সিনেমা টিভিতে এরকম কোনো জায়গা সে দেখেছে বলে তার মনে পড়ছে না, মনে করতে চাইছেও না। তার ইচ্ছা করছে খুশিতে একটা লাফ দিতে। বড় লাফ নয়, ছোটোখাটো একটা লাফ। 24 বছর 3 মাস বয়সের কোনো মেয়ে একটা জায়গা দেখে যদি খুশি হয়, তাহলে কি সে ছোট একটা লাফ দিতে পারে? অবশ্যই পারে, সমস্যা তো কিছু নেই। কিন্তু ইতি কি পারবে? না, পারবে না। ইতি এসেছে হানিমুনে। হানিমুনে আসা কোনো মেয়ের পক্ষে লাফালাফি করা সম্ভব নয়, উচিতও নয়। স্বামী আগে থেকে চেনা হলেও তাও একটা কথা। বিয়ে যদি প্রেম করে হতো তাহলে স্বামীর হাত ধরেও লাফ দেওয়া যেত। উফ, কি সুন্দর, কি সুন্দর! আরে কি করছো? আমাকে ছাড়বে তো? ইতি, পড়ে যাব। ইতি, কিছু পড়বে না, তোমাকে ধরে আছি। তা বলে লাফাবে? আলবাত লাফাবো, তুমিও লাফাবে। মনে হচ্ছে প্রকৃতি জায়গাটা আমাদের জন্য বানিয়ে রেখেছে, আমাদের হানিমুনের জন্য, তাই না? এই, আমাকে একটা চুমু খাও, প্লিজ খাও, প্লিজ খাও, প্লিজ। তোমার মাথাটা একদম গেছে ইতি। এই রাস্তায় দাঁড়িয়ে তোমাকে চুমু খাবো, লোকে কি ভাববে? খাবে না তো? তাহলে কিন্তু আমি তোমার গলা জড়িয়ে চুমু খাবো। না, এসব সম্ভব নয়। ইতি দেবাদিত্যকে চিনত না। তাদের দেখাশোনা করে বিয়ে হয়েছে। দেখাশোনার বিয়ে হলেও আজকাল বিয়ের আগে ছেলে মেয়েদের একান্তে পরিচয় হয়, এক ধরনের প্রেম প্রেম ব্যাপার। বাবা মা, বড় মামা, মেজমাসি, ছোট কাকা, রাঙা বৌদি পাত্র ফাইনাল করলেও বাড়ির মেয়েকে হালকা প্রেম অ্যালাউ করা হচ্ছে। একে বলে অনুমতি প্রেম। অনুমতি প্রেম একসময় মেয়ে বাড়ির পারমিশন নিয়ে হবু বরের সঙ্গে রেস্তোরাঁ, শপিং মল, গঙ্গার ঘাটে ঘোরাঘুরি করতে পারে। টেলিফোনে ফিসফিস করে কথা বলতে পারে, গা ঘেঁষাঘেঁষি করে বসতে পারে। মেয়ের বাবা অবশ্য প্রথমটা আপত্তি করে, এসব আবার কি, বিয়ের আগে ছেলের সঙ্গে ঘুরবে? ছি ছি ছি, তোমরা রাজি হয়ে গেলে? মেয়ের মা বলে, এতে ছিছির কি আছে? বিয়ের আগে ছেলে মেয়েতে
চেনা জানা হয়ে থাকা ভালো। দুদিন একসঙ্গে ঘুরুক, কথা টথা বলুক। মেয়ের বাবা চোখ কপালে তুলে বলে, চেনা জানা হয়ে কি লাভ? দুদিনের মানুষ চেনা যায়? তাছাড়া তোমার মেয়ে তো একটা গাধা। গাধা মেয়ে যে মানুষ ভুল চিনবে না তারই বা গ্যারান্টি কোথায়? হয়তো ভালোকে মন্দ ভাববে, অথবা অতি বদ ছেলের জন্য গদগদ হয়ে পড়বে। গাধারা সব পারে। মেয়ের মাও তেড়ে ফুঁড়ে বলে, আমার মেয়ে গাধা? সে এমএ পাশ করেছে, তাকে তুমি গাধা বলছো? অবশ্যই গাধা বলছি। এমএ পাশ করা গাধা আমি অনেক দেখেছি। আমাদের সময় চিন্ময় পলিটিক্যাল সায়েন্সে এমএতে ফার্স্ট ক্লাস পেল। তাকে আমরা ডাকতাম গাধা চিনু। তার কারণ চিনু জগতের আর কিছুই বুঝতো না, শুধু পড়তো। গাধা যেমন জানে জীবনের সব রস রয়েছে পিঠের বোঝায়, চিনু তেমন জানতো জীবনের রস আছে লেখাপড়ার বইতে। গাধাটা জানতো না শুধু লেখাপড়ার কিচ্ছু হয় না, লাইন ধরতে হয়। লাইন ছাড়া ভালো রেজাল্ট নুন ছাড়া রান্নার মতো, কেউ মুখে তোলে না। লাইন করতে পারিনি বলে চিনু গাধা না পেয়েছে বিদেশে যেতে, না পেরেছে এখানে ঠিকমতো কেরিয়ার করতে। সুন্দরবনের জঙ্গলে কলেজে পড়ায়। রয়্যাল বেঙ্গল টাইগার জানলার বাইরে বসে ওর লেকচার শোনে। মেয়ের মা এতে আরও রেগে যায়, বলে সুন্দরবনের কলেজ কি কলেজ নয়? সেখানে ছেলেমেয়েরা লেখাপড়া করে না? পড়াতে গেলে মাস্টারদের যোগ্যতা লাগে না? কার সঙ্গে ঘর করবে মেয়েদের আগে থেকে জানা উচিত। মেয়ের বাবা বলে, কই তোমার তো লাগেনি, আমার মা কাকিমা ঠাম্মারও লাগেনি, তারা দিব্যি সংসার করেছে। আমার মেয়েরও কেন লাগবে? সে কোন রাজকন্যা? মেয়ের মা এবার ঝাঁঝিয়ে ওঠে, তোমার মা ঠাকুমার কি হয়েছে জানি না, তবে আমার জানা উচিত ছিল। না জেনে না মারাত্মক ভুল করেছি। কি জানা উচিত ছিল? মেয়ের মা রাগে ফোঁস করে, মুখ ঘুরিয়ে বলে, আমি যদি বিয়ের আগে তোমার সঙ্গে মিশতুম তাহলে জানতাম আমি জলে পড়তে চলেছি। মেয়ের বাবা বলে, জেনে কি লাভ হতো? জানা জলেও মানুষ ডোবে, অজানা জলেও মানুষ ডোবে। এমন তো নয় যে জানা হলে জল তোমাকে ভাসিয়ে রাখবে। এইভাবে ঝগড়া খানিকক্ষণ চলার পর একটা পর্যায়ে এসে মেয়ের মা গলা নামায়, বলে, ছেলেই তো চাইছে মেয়ের সঙ্গে বেড়াতে যেতে। আরে বাবা, এসব হলো গিয়ে এখনকার স্ট্যাটাস। ছেলে বড় অফিসে কাজ করে, মোটা মাইনে পায়, গাড়ি চালায়, ক্লাবে যায়। শুধু বাপ মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করলে প্রেস্টিজ থাকে? বন্ধুদের কি বলবে, সঙ্গে একটু লাগে। তুমি আর একদম ট্যাক করো না, এসব তুমি বুঝবে না। মনে রেখো, বেশি আপত্তি করলে গাইয়া ভেগে পিছিয়ে যেতে পারে। আজকাল ছেলেরা সব পছন্দ করে, ব্যাকডেটেড শ্বশুর শাশুড়ি পছন্দ করে না। ব্যাস, এতেই কাজ দেয়। সুপাত্র পিছিয়ে যেতে পারে শুনে মেয়ের বাবা চুপসে যায়। গলা কাকারে দিয়ে মাথা নামিয়ে বলে, এ কথা আগে বলবে তো? তুমি বরং আজই মিনুকে যেতে বলো, তবে বেশি নয়, যতই হোক মেয়ে বলে কথা। মেয়ের বাবা বেশি নয় বললেও ছেলের যদি বিদেশে যাওয়ার সম্ভাবনা জোরালো থাকে, তাহলে পাত্রীকে নিয়ে সে সিনেমা হলে পর্যন্ত যেতে পারে। সিনেমা কেমন লাগলো জানাবার জন্য পাত্রীর পিসতুতো, মাসতুতো, বড় খুড়তুতো বোনেরা পরদিন দুপুর বাড়ি চলে আসে। পাত্রী লজ্জা পায়। শেষ পর্যন্ত বোনেরা দরজা বন্ধ করে সিনেমার গল্প শুনতে থাকে। সিনেমা ছিল ভয়ের, তবু দরজার বাইরে থেকে হি হি হা হা হো হো শোনা যায়। এতে অবাক হওয়ার কথা। ভয়ের সিনেমায় গল্প শুনতে শুনতে এত হাসি কিসের? মেয়ের মা অবাক হয় না, নিশ্চিন্ত হয়। চোখ বুজে কপালে হাত ঠেকায়। বিড়বিড় করে বলে, ঠাকুর ঠাকুর, নারী শুধু আলোয় সুন্দর হয়ে হয় না, অন্ধকারেও তাকে সুন্দর হতে হয়। ইতির এসব সুযোগ ছিল না। তার বিয়ের কথাবার্তার শুরু থেকে শেষের মাঝখানে মাত্র 22 দিনের ফারাক ছিল।
এই সামান্য ফারাকে পাত্রপাত্রীর আলাদা আলাপ অসম্ভব। অবশ্য বেশি ফারাক থাকলেও লাভ হতো না। দেবাদিত্য প্রাক-বিবাহ প্রেম করা ধরনের পাত্র নয়, একেবারে অন্যরকম। তার উপর ইতির থেকে সে পাক্কা 8 বছর 3 মাসের বড়। ভারিক্কি চেহারা, গম্ভীর মাথার পিছনে অল্প টাক। 24 বছরের একজন সুন্দরী মেয়ে 8 বছরের বড় গম্ভীর টাকওয়ালা পাত্রকে বিয়ে করবে কেন? সম্বন্ধ এসেছে দুম করে। ইতির খুড়তুতো মাসি একদিন সাত সকালে নাকতলা থেকে এসে হাজির। চোখ মুখে উত্তেজনা আর গর্ব, যেন ভ্যানিটি ব্যাগে করে চা নিয়ে এসেছে। চা খাওয়ার পর বের করবে। ভালো করে শোনো, ছেলে প্রবাসী, পাটনায় বড় চাকরি করে। অফিসের গাড়ি অফিসের বাড়ি। মনে রাখবে, অফিসের গাড়ি অফিসের বাড়ি নিজের বাড়ি গাড়ির থেকে অনেক বড় ব্যাপার। তার উপরে বাড়ি আবার তোমার বাড়ির মতো নর্মাল বাড়ি নয়, বাংলো প্যাটার্নের বাড়ি। সামনে লন, লনে গার্ডেন চেয়ার, বেয়ারা সেখানে চা দিয়ে যায়। সব থেকে নিশ্চিন্তের কথা, ছেলের বুড়ো বাপ মা থাকে কলকাতায়। বছরে একবার করে শীতে ছেলের কাছে আসে। তাও গত বছর অতিরিক্ত শীতের কারণে ড্রপ গেছে। এবছর শীত বাড়লে একই কাণ্ড ঘটবে। বুঝতেই পারছ, এই বিয়ে হলে ইতি হবে সংসারের সর্বেসর্বা। ইতির মা কাচুমাচু মুখে বলে, তা বলে বয়সে এতটা তফাৎ? খুড়তুতো মাসি রেগে গিয়ে বলে, বয়সে তফাৎ তোর কি সমস্যা? বয়স ধুয়ে কি তোর মেয়ে জল খাবে? তাহলে তুই বরং এক কাজ কর, বয়সে কম ফারাক দেখে কারো সঙ্গে বিয়ে দে। তোর জামাই টিফিন নিয়ে ট্রামে করে অফিসে যাক, মাসের শেষে ইতি এসে তোর কাছে টাকা ধার করুক। শাশুড়ি আর ননদের টিকিস টিকিস শুনুক। ইতি কি এমন চাঁদের টুকরো মেয়ে, বাবা যে কম বয়সের রাজপুত্র তার সঙ্গে অপেক্ষা করে আছে? নিজের ছেলে মেয়ের সম্পর্কে আন্ডার এস্টিমেট করা যেমন খারাপ, ওভার এস্টিমেট করাও খারাপ। আমি বরং এদের না বলে দিই। ইতির বাবা বুদ্ধিমান, বুদ্ধির থেকেও বেশি সংসারী। তিনি হাত তুলে শালিকে থামান। আহা, এখনই না বলবে কেন? কথাবার্তা খানিকটা এগোক, আমরাও একটু খোঁজখবর নিই। ইতির খুড়তুতো মাসি এতে আরও অপমানিত হয়। বলে, আপনাদের আলাদা করে খোঁজ খবর নেবার কি আছে জামাইবাবু? আমি কি কিছু লুকোচ্ছি? যেমন যা জেনেছি সবটা আগে ভাগে বলে রাখছি। এই যেমন বলছি, ছেলের আগে একটা বিয়ে হয়েছিল। ইতির মা আঁতকে উঠল। আগে বিয়ে? মাসি বলল, আঁতকে উঠলি যে বড়? মানুষের আগে বিয়ে হয় না নাকি এই প্রথম শুনলি? পুরুষ মানুষের আগে একটা কেন, 10টা বিয়ে হলেও বা ক্ষতি কিসের? ইতির বাবাও থমকে গেলেন। বলল, তা বলে বিয়ে হওয়া ছেলের হাতে কি করে মেয়ে তুলে দেওয়া কি ঠিক হবে? খুড়তুতো মাসি একটু চুপ করে থেকে বলল, ঠিক হবে না জামাইবাবু, আপনি বরং অন্য ছেলে দেখুন। প্রথম বিয়ে করছে এমন ছেলে। ছেলের সঙ্গে প্রথম শ্বশুর, প্রথম শাশুড়ি, প্রথম আইবুড়ো ননদ সব খুঁজে নিন। মেয়ে যখন শ্বশুর বাড়িতে উঠতে বসতে ঝাঁটালাতি খাবে তখন বলবেন। আহা, তাতে কি হয়েছে? এ তো প্রথম লাথি ঝাঁটা। আপনাদের যখন প্রথমের জন্য এত টান, তাই হোক। মাসির এই যুক্তিতে মেয়ের বাবা মা দুজনেই যেন মনে বল ভরসা পেল। সত্যি তো, বয়স বেশি ইম্পর্টেন্ট না, মাইনে বেশি ইম্পর্টেন্ট। ছেলের আগে বিয়ে বেশি ইম্পর্টেন্ট না, মেয়ের একার সংসার বেশি ইম্পর্টেন্ট। আইবুড়ো ননদ ভালো না, বাড়ির সামনে লন ভালো। রান্নাঘরের হাঁড়ি ঠেলা ভালো না, লনের গার্ডেনে চেয়ারে বসে চা খাওয়া ভালো। সহজ হিসাবে দাঁড়িপাল্লা এই পাত্রের দিকেই ঝুঁকে পড়েছে। ইতির মা আমতা আমতা করে বলল, হ্যাঁ রে, ওই ছেলের তোর ইতিকে পছন্দ হবে তো? মাসি ঠোঁট উল্টে বলল, না হলে না হবে,
আমরা কি ওর পায়ে ধরে বলছি, ওগো তুমি আমাদের মেয়েকে বিয়ে না করলে আমাদের মেয়ের কোনোদিন বিয়ে হবে না? না হয় আমাদের দেখতে শুনতে তেমন নয়, না হয় গায়ের রং ময়লা, না হয় বাবার তেমন রোজগার নেই, না হয় মফস্বলে দুকামরা ঘুপচি ফ্ল্যাটে থাকে, তা বলে তার বিয়ে হবে না এমন তো নয়। না হয় ছেলেরও সেরকম হবে, হাবাগোবা কম রোজগেরে, বিয়ে তো হবে। আমি খবর পেলাম বউ মারা যাওয়ার পর থেকে ছেলে নাকি আর একটা বিয়ে করবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ইতির বাবা এবার আঁতকে উঠল, চোখ কপালে তুলে বলল, মারা গেছে? সে কি মারা গেছে কেন? ইতির খুড়তুতো মাসি বলল, কি হলো জামাইবাবু, চমকে উঠলেন মনে হচ্ছে, মানুষ মারা যায় না? এই প্রথম শুনছেন? ইতির মা আমতামতা করে বলল, না আমি ভাবছিলাম ডিভোর্স। খুড়তুতো মাসি বিদ্রূপের হাসি হেসে বলল, কেন? মৃত্যুর বদলে ডিভোর্স হলে ইতির কি সুবিধা হতো? মাঝে মাঝে গিয়ে দেখা করে আসতো, জেনে আসতো কিভাবে এই মেয়ে সংসার সামলাতো। ইতির বাবা থতমত খেয়ে বলল, না না তা নয়, আসলে মৃত্যু টিত্যু শুনলে কেমন একটা লাগে, তাই না? মাসি আবার ধমক দেওয়ার গলায় বলল, ওসব আসলে নকলে বাদ দিন জামাইবাবু, খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন। এসব হিরে মুক্ত বাজারে পড়ে থাকে না, সুন্দরী মেয়েদের বাপ মায়েরা জাল হাতে ঘুরে বেড়াচ্ছে। ছেলের মামিমা নেহাত আমার চেনা জানা, আমাকে ভরসা করে, তাই ভালো মেয়ের খোঁজ দিতে বলেছে। ইতির মা স্বামীর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে, ওদের মেয়ে পছন্দ হবে? খুড়তুতো মাসি খুড়তুতোটাই ভেসে বলল, বললাম তো, না হলে বয়ে গেল, তবে একটা কাজ তোমাদের না বলেই আগে করে রেখেছি। ইতির একটা কালার ফটো পাঠিয়ে দিয়েছিলাম, ছেলে নাকি একবার দেখেই হ্যাঁ বলেছে। ইতির বাবা খুশি হয়ে একগাল হেসে বলল, তাই নাকি? মাসি ভুরু তুলে বলল, এবার তাহলে বুঝুন জামাইবাবু, এই ছেলের জন্য কেন চাপাচাপি করছি। খুব কম পুরুষ মানুষই মেয়েদের ফর্সা রং, হবু শ্বশুরমশাইয়ের ব্যাংক ব্যালেন্স দেখে না। গায়ের রং নয়, মেয়ের মন ফর্সা হলেই তারা খুশি হয়। দেবাদিত্য সেই কম পুরুষের একজন। ইতির মা অবাক হয়ে বলল, দেবাদিত্য সে আবার কি? মাসি গম্ভীর গলায় বলে, তোর জামাই। তাহলে ডেট ফাইনাল করতে বলি। ছেলের হাতে সময় কিন্তু খুব কম, বউ হারিয়ে বেচারির সংসার একেবারে ছেঁড়া বেড়া হয়ে আছে। মাঝ নদীতে গিয়ে ইতি হাল ধরতে হবে। তবে চিন্তা করিস না, বড় চাকুরে বাড়িতে 4-5 জন বেয়ারা বাবুর্চি থাকবে। ইতির মা নিচু গলায় বলল, একবার ইতির সঙ্গে কথা বলা উচিত না? ইতির বাবা দিল ধমক, রাখো তোমার কথা, সে কি বলবে? সে নিজের ভালো মন্দ কি বোঝে? এরকম ছেলে মা সে মাথা ঠুকলেও পাবে না। বয়স বেশি তো কি হয়েছে, স্বামী বয়সে বড় হওয়াই মঙ্গল, শাসন থাকে। মনে রাখবে, সংসার সুখের হয় শাসনের কোণে। ইতির মা বলল, না আগে তো একটা বিয়ে ছিল, মেয়ের যদি তাতে কোনো আপত্তি থাকে। ইতির বাবা উঠে দাঁড়িয়ে কড়া গলায় বলল, আপত্তি থাকলে থাকবে, আপত্তি নিয়েই বিয়ে করতে হবে। যে ছেলে গিয়ে বিয়ে করছে স্ত্রী সম্পর্কে ধ্যান ধারণা অভিজ্ঞতা থাকে, আর এ তো করছে কোনো ঝগড়াঝাটি ছাড়াছাড়ি নয়, বেচারি মারা গেছে। কথা শেষ করবার পর ইতির বাবা গলা ভারী করে ফেলে। খুড়তুতো মাসি বোনের গায়ে হাত রেখে বলে, চিন্তা করিস না, তোর মেয়ের ভাগ্য ভালো, নইলে এমন একটা ছেলে কপালে জুটত না। দেবাদিত্যর মাকে আজই খবর দিচ্ছি, ওরা এসে মেয়ে দেখে যাক। ওরা এলো না, পাটনা থেকে পাত্র এলে একা। খুব খুশি হলো ইতির বাবা। একেই বলে পুরুষ মানুষ। মেয়ে দেখার নাম করে মামা কাকা বন্ধুরা গান্ডে পিণ্ডে গিলে যাওয়ার মতো অশ্লীল জিনিস হয় না। এই ছেলে সেরকম নয়। সবাই মিলে মেয়ে দেখবার কি আছে? এটা কি পুজোর বাজার সবাই মিলে শাড়ি খোল জামা পাড়ে হাত ঘষে দেখবে? নিজের বিয়ের
নিজের বিয়ের সময়ও এটি মোটেও তিনি অ্যালাউ করেননি। ল্যাগব্যাগে টাইপের এক বন্ধুকে নিয়ে ইতির মাকে দেখতে গিয়েছিল। ইতি আর তার মা কিন্তু দুঃখই পেল। এ কেমন মেয়ে দেখা, সঙ্গে বড় কেউ একজন আসবে না? বাবা মা, নিদেন পক্ষে মামিকেও তো আনতে পারত। খুড়তুতো মাসি বলল, বাবা মাকে আনবার প্রশ্নই ওঠে না, ছেলে এসবে বিশ্বাস করে না, বিয়ে করবে সে, বাবা মা নয়। ঘরে দাসীও নিয়ে যাচ্ছে না যে অন্যদিন পছন্দ করতে হবে। মামিমাকেও একবার বাদ দিয়েছে। আগেরবার ঘটনার আপসেট সেরকমটি আর করতে চায় না। এবার নিজের পছন্দ তার কাছে ফাইনাল। দেবাদিত্য কম কথা বলে, বেশিরভাগ সময়ই মাথা নামিয়ে রইল। ইতির বাবা বলল, অল্প কথার উত্তর দিল। সেরকম কথার বেশিরভাগটাই পাটনা শহর সম্পর্কে কথা। সেখানকার আবহাওয়া, গাড়ি ঘোড়া, লোকজন, দোকান বাজার এসব। ইতি চা খাবার নিয়ে ঘরে আসতে মুখ তুলল। খাবার সরিয়ে চায়ের কাপ নিয়ে বাকিদের দিকে তাকিয়ে বলল, আমি যদি ওর সঙ্গে 2-1 মিনিট কথা বলি, আপনাদের আপত্তি আছে? অন্য সময় হলে এই প্রস্তাব যথেষ্ট আপত্তিকর এবং অদ্ভুত মনে হতো। এ আবার কি কথা রে বাবা, মেয়ে দেখতে সে পাত্র ঘর থেকে সবাইকে চলে যেতে বলে নাকি? কিন্তু এ পাত্রের বেলায় গোড়া থেকেই ঘটনা ঘটছে অদ্ভুত। অদ্ভুত হওয়াটাই যেন স্বাভাবিক, তাই এটাও সবাই মেনে নিল। ইতি বেতের সোফার একা বসে রইল কাঠ হয়ে, মাথা নিচু করে নাড়াচাড়া করতে লাগলো শাড়ির আঁচল। চায়ের কাপে চুমুক দিতেই দেবাদিত্য বলল, ভালো আছেন? মাথা নামানো অবস্থাতেই ইতি ঘাড় কাত করল। দেবাদিত্য একটু সোজা হয়ে বসে বলল, আপনি কি জানেন আমি আগে একটা বিয়ে করেছিলাম? ইতি চমকে উঠল, চুপ করে থাকল। দেবাদিত্য একটু অপেক্ষা করে অধৈর্য গলায় বলল, সে কি, আপনি জানেন না? আপনার মাসি কিছু বলেনি? ইতি তাড়াতাড়ি চাপা গলায় বলল, হ্যাঁ জানি। দেবাদিত্য খানিকটা অস্বস্তির সঙ্গে চায়ের কাপে চুমুক দিল। একটু বিরতি নিয়ে বলল, আপনি জানেন আমার সেই স্ত্রী মারা গেছে? ইতির অস্বস্তি বাড়ল। মেয়ে দেখতে এসে এসব কেমন প্রশ্ন? কোথায় লেখাপড়া, গান, সকাল্লাদ নিয়ে কথা হবে, তা না মরা বউ নিয়ে ইন্টারভিউ। ইতি ক্ষণিকের জন্য মুখ তুলে নামিয়ে নিল। তার মধ্যেই দেখে নিল সামনে বসা মানুষটার ভুরু কুঁচকে আছে। ইতি চাপা গলায় বলল, জানি, মাসি বলেছে। দেবাদিত্য হাতে রাখা চায়ের কাপের দিকে তাকিয়ে রইল। আমি বিষয়টা গোপন রাখতে চাই না, পরে যেন মনে না হয় কোনো ভুল হয়ে গেছে। ইতির এবার হালকা ভালো লাগছে। মানুষটার কথা অস্বস্তিকর হলেও খাঁটি। দেবাদিত্য শান্ত ভঙ্গিতে বলল, আমার শেষ প্রশ্ন করি। ইতি ফিসফিস করে বলল, বলুন। আপনি কি এসব জেনেও বিয়ে করতে রাজি হয়েছেন? ইতির বুকটা ধক করে উঠল, ভয়ে না, লজ্জায়। মুখ ফুটে এ কথার সে কি উত্তর দেবে? সে তো এই যুগের শহুরে অতি আধুনিক মেয়েদের মতো নয়। লেখাপড়া শিখলেও এখনো ভেতরে ভেতরে অনেক বাধা, পুরনো কালের মেয়েলি বাধা। দেবাদিত্য নিচু গলায় মাথা নামিয়ে হাতে কপালটাকে নাড়তে নাড়তে বলল, আজ আমি এসেছি শুধু এই কারণে, আপনার মুখ থেকে সম্মতির কথা শুনতে। আমি চাই না ভবিষ্যতে এই নিয়ে কোনো রকম ভুল বোঝাবুঝি থাকুক। যদি আপত্তি থাকে স্পষ্ট বলুন, কেউ জানবে না। আমি সবাইকে অন্য কথা বলবো আপনার পছন্দ হয়নি। মন ভরে গেল ইতির, এমন চমৎকার মানুষ। একটু চুপ করে রইল ইতি। তারপর আলগোছে দুপাছে মাথা নেড়ে বলল, না, আপত্তি নেই। দেবাদিত্য বলল, ভেবে বলছেন? ইতির ভালো লাগছে, খুব ভালো লাগছে। মনে হচ্ছে এই পুরুষ মানুষটি যদি তার থেকে 20 বছরেরও বড় হয়, তাহলেও একে সে বিয়ে করবে। বিড়বিড় করে বলল, হ্যাঁ। দুজনেই চুপ করে বসে রইল কয়েক মুহূর্ত। দেবাদিত্য বলল, আপনি কি আমাকে কোনো প্রশ্ন করতে চান? লজ্জায় লাল হয়ে ইতি দুপাশে মাথা নাড়ল।
আমার আগের স্ত্রীর বিষয়ে কিছু জিজ্ঞাসা আছে? ইথি মাথা নামিয়ে নিল। দেবাদিত্য বলল, তার মৃত্যু নিয়ে কোনো প্রশ্ন? ইথির এবার রাগ হলো। যে নেই তাকে নিয়ে এত বকবক করার কি আছে? আমি তো আছি, আমাকে নিয়ে করো না বাবু। সে জোরে জোরে মাথা নাড়ল। আয়োজন হলো ঝড়ের বেগে। ছেলের হাতে সময় কম, পাটনায় ফিরে অফিসে জয়েন করতে হবে। দ্বিতীয় বিয়ে বলে কোনো আড়ম্বরে রাজি নয় দেবাদিত্য। তবে মেয়ের বাড়ি কিছু করলে আপত্তি নেই। ইতির বাবা জোর করেননি। এত কম খরচে মেয়ের বিয়ে হবে কল্পনার মধ্যেও ছিল না। ইতির মা একটু গাইগুই করল। ওর দ্বিতীয় বিয়ে, আমার মেয়ের তো প্রথম। তারও তো সকাল্লাদ আছে, সেও তো চায় তার বিয়েতে হইচই হোক। ইতি তার মাকে অবাক করে দিয়ে বলল, থাক, এই মানুষটার কথাও তো বুঝতে হবে, হয়তো কোনো সেন্টিমেন্ট রয়েছে। তাকে খোঁচা দেওয়াটা আমাদের ঠিক হবে না। কর্তুতো মাসি মুখ টিপে হেসে বলল, বাবা, বিয়ের আগেই এত দরদ? ইতি ধাক্কা দিয়ে বলল, যাহ মাসি, তুমি না। পরদিন ভোরবেলা বরবউ যখন কলকাতা এয়ারপোর্টের মধ্যে রওনা হলো, তখন সবাই জানত বউ চলল পাটনা শ্বশুরবাড়ি। এয়ারপোর্টে ঢুকে ইতি জানল না, পাটনা নয়, তারা যাচ্ছে বাগডোগরা হানিমুনে। পরিকল্পনা দেবাদিত্যর। ইতিকে সারপ্রাইজ দেবে বলে জানায়নি। মনে মনে খুব খুশি হলো ইতি, তবে মুখে কিছু বলল না। একই কম কথা বলা ভারিক্কি মানুষটাকে কেমন যেন ভয় ভয় করছে। তার উপর বিয়ের দিন থেকে আরেকটু যেন বেশি থম মেরে গেছে। তবে বাগডোগরায় নেমে কোনো সমস্যা হলো না। দেবাদিত্য চুপচাপই সব ব্যবস্থা করে ফেলল। গাড়ি নিয়ে পাহাড়, চা বাগান আর পাইনের জঙ্গল টপকে উঠে এলো এই চমৎকার উপত্যকায় হানিমুনে। নেশা ধরানো পাহাড়ি বুনো ফুলের গন্ধ পাগল পাগল লাগছে ইতির। সে একই সঙ্গে আশ্চর্য এবং মুগ্ধ। দেবাদিত্য গোপন করেছে, বেশ করেছে। ঢাকঢোল পিটিয়ে পচা জায়গায় যাওয়ার থেকে নিঃশব্দে এমন সুন্দর জায়গায় নিয়ে আসা অনেক ভালো। তবে গাড়ি থেকে নেমে যেমন ভালো লাগছে, তেমন এক ধরনের অস্বস্তিও হচ্ছে। কেন? অচেনা জায়গা বলে, নাকি সঙ্গের মানুষটা অচেনা? কাল ফুলশয্যা হলেও এখনও স্বামী হিসেবে চেনা হয়নি। পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। ফুলশয্যার রাতে যে পুরুষ মানুষ স্ত্রীর উপরে ঝাঁপিয়ে পড়ে, ইতি তাকে মোটেও পছন্দ করে না। এ আবার কেমন কথা? নিয়ম নাকি? একটা দিন তো সময় নেবে। আজ হয়তো সেই কারণে ভয়ে ভয়ে, হয়তো তাই হবে। কিন্তু তাহলে তো ভয়ের সঙ্গে এক ধরনের চাপা উত্তেজনা, অপেক্ষায় গা শিউরে থাকার কথা। কই, সেরকম তো কিছু হচ্ছে না ইতির। কে জানে, সবার হয়তো একরকম অনুভূতি হয় না। টিলার উপরে কাঠের বাংলো, পাথরের পথে ফুলের গাছ ঝুঁকে আছে। ফুল যেন পাথরের সঙ্গে ফিস ফিস করে কথা বলছে। পাথর বলছে, তোমাকে দেখে হিংসা হয়, তুমি কত সুন্দর, সবাই তোমাকে দেখে মুগ্ধ হয়। ফুল বলছে, তুমিও খুব সুন্দর, তুমি আছো বলেই না তোমার কোলে ফুটতে পারি। পাইন গাছের ভিড়ে চারপাশ ছায়া ছায়া আর ঠান্ডা। ইতি থমকে দাঁড়িয়ে পড়ল। দেবাদিত্য মুখ ফিরিয়ে তাকালো, খানিকটা যেন বিরক্ত গলায় বলল, কি হলো? সম্বিত ফিরিয়ে এনে ইতি বলল, কিছু হয়নি, জায়গাটা খুব সুন্দর। দেবাদিত্য চাপা গলায় বলল, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো? তাড়াতাড়ি কেন? ইতি অবাক হলো। তাড়াহুড়োর কি আছে? এখানে তো ট্রেন প্লেন ধরার ঝামেলা নেই। কথাটা বলতে গিয়েও ইতি চুপ করে গেল। কি দরকার? মানুষটা যদি রেগে যায়, তার থেকে বরং একটু জোর পায়ে যাওয়া যাক। যে এমন সময় সুন্দর জায়গায় উড়িয়ে নিয়ে আসতে পারে, তার ভারিক্কি মেজাজ হলে সমস্যা নেই। কম বয়সের চ্যাংড়া ব্যাংড়া বর না হলে ভালোই হয়েছে। তাড়াহুড়োর কারণ ইতি বুঝতে পারল একটু পরেই। বাংলোর কাঠের ঘরে ঢোকে পুরুষ মানুষের আদর যেমন ঝোড়ো বাতাসের মতো পাগল করা হতে পারে, তার কল্পনাতেও ছিল না।
একটা সময় মনে হলো সে নিজেও যেন ফুল, পাথরের গায়ে এলিয়ে শুয়ে আছে, কুয়াশা আর বুনো গন্ধ মেখে। একসময় ক্লান্ত দেবাদিত্য বিছানা থেকে নেমে কাছের জানার সামনে গিয়ে সিগারেট ধরালো। নরম গলায় কথা বলল, ভালো লেগেছে ইতি? ইতি চুপ করে রইল। তার লজ্জা করছে, ভীষণ লজ্জা করছে। এরকম করে কেউ বলে নাকি? দুষ্ট একটা। ভালো লেগেছে মানে? এমন ভালো তার জীবনে কখনো লাগেনি। পুরুষ মানুষের আদর এত যে ভালো লাগতে পারে তাও জানা ছিল না। হয়তো অভিজ্ঞ বলেই এত মধুর, এত নিপুণ। এদিকে প্রায় কিছুই করতে হয়নি, হলেও পারত না। সে এসব কিছুই জানে না। আজ সন্ধেবেলা আরও ভালো লাগবে। ইতি কম্বল থেকে বেরোতে পারছে না, সে নগ্ন। মানুষটা যতই তার স্বামী হোক, সামনে থেকে না সরলে কিছুতেই এই অবস্থায় সে বেরোতে পারবে না। এই অভ্যাসের জন্য সময় লাগবে। ইতি গাঢ় গলায় বলল, সন্ধ্যাবেলা কি হবে? দেবাদিত্য জানলার দিকে তাকিয়ে থেকে বলল, সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। এটাই তো খুব সুন্দর জায়গা। দেবাদিত্য দূরের পাহাড়ের দিকে তাকিয়ে অন্যমনস্ক গলায় বলল, না, আরও সুন্দর জায়গা। সন্ধ্যের আগেই পাহাড় বেয়ে উঠে গেল দুজনে, হেঁটে প্রায় আধ ঘন্টা। গোটা পথ চুপ ছিল দেবাদিত্য। ইতির ভালো লাগছিল পাহাড় আর সমুদ্রের কাছে চুপ থাকতে হয়। এক জায়গায় এসে দেবাদিত্য বলল, এখানে। ইতি অবাক হয়ে চারপাশ তাকালো। এখানে কি? আহামরি কিছু তো নেই। এক পাশে খাড়া পাহাড় উঠে গেছে, অন্য পাশে নিচে নেমে গেছে খাদ। অনেক নিচে শুধু জঙ্গল, জনমানব শূন্য পাহাড়ি পথ একটা। হয়তো ওই পথ ব্যবহার হয় না অনেক দিন। দেবাদিত্য বলল, এসো, এই পাথরটায় বসি। অবাক হলো ইতি। খাদের উপরে এই ঝুঁকে থাকা পাথরে বসতে হবে? ঠিক সেই সময় ঝপ করে অন্ধকার নামল। পাহাড়ে এমনই হয়, হঠাৎ সন্ধে নামে। কি হলো, বসতে বললাম না? দেবাদিত্যর গলায় হঠাৎ হঠাৎ যেন হুমকির ঢং। ইতি একটু চমকে উঠল। পাথরের উপরে বসতে বসতে বুঝতে পারল তার ভয় করছে। সে দেবাদিত্যর গা ঘেঁষে বসতে গেলে দেবাদিত্য সরে গেল। মাথার উপর দিয়ে পাহাড়ি কোনো পাখি ডানা ঝাপটিয়ে চলে যায়। ওদিকের পাহাড়ে কারা যেন আগুন জ্বেলেছে। আগুন নাকি আলো? কনকনে বাতাস বইতে শুরু করেছে। কোটের ভিতরেও ইতির কাঁপুনি লাগলো। এই সেই জায়গা? দেবাদিত্যর গলা শুনে চমকে উঠল ইতি। এ কার গলা? যেন ঘোর লাগা। সে দাঁত কামড়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। স্বাভাবিক গলায় বলল, কোন জায়গা? দেবাদিত্যর মুখ দেখা যাচ্ছে না। ইতির মনে হচ্ছে এরপর অন্ধকার আরও বাড়বে। তখন আর শুধু মুখ নয়, মানুষের শরীরও দেখা যাবে না। দেবাদিত্য ফিস ফিস করে বলল, এখানেই মনীষা আত্মহত্যা করেছিল, এই খাদে, ঠিক এই অন্ধকারে। সন্ধে তখন সবে নেমেছে। কেঁপে উঠল ইতি। কোনো রকম ঢোক গিলে বলল, মনীষা? মনীষাকে অন্ধকারে দেখা যায় না। তবু ইতির মনে হলো তার স্বামী হাসল। আমার স্ত্রী, আমার আগের স্ত্রী। ইতি কি বলবে বুঝতে পারছে না। তার সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। অস্ফুটে বলল, আত্মহত্যা? ইস, কেন? দেবাদিত্য চাপা গলায় বলে, ঠিক এইভাবে বসেছিল আমার পাশে, এই পাথরে, তোমার মতোই হাত দুটো কোলের উপরে রেখে বসেছিল। হঠাৎই ঝাঁপ দিল। আর্তনাদ করে উঠল সহেলি। সে কি? দেবাদিত্য ফিসফিস করে বলল, পরে শুনেছি সে নাকি অন্য কাউকে ভালোবাসত। ইতির মনে হলো এখনই উঠে ছুটে পালিয়ে যায়। দেবাদিত্য গভীর গলায় বলল, বোকা মেয়ে একটা, বিয়েতে রাজি না হলেই পারত, আত্মহত্যা কি করতে হলো?
ইতি কাপা গলায় বলল, যাক, যা হওয়ার হয়ে গেছে, চলো আমরা বাংলোতে ফিরে যাই। দেবাদিত্য ঠান্ডা গলায় বলল, না, মনীষা আসবে, তোমাকে দেখবে। খুব অল্প দিন হলেও আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম। তাকে বলবো, চিন্তা করো না, আমি ভালো আছি, এই দেখো আমার নতুন বউ। আমি নিশ্চিত সে আমার এই বিয়েতে খুশি হবে, খুব খুশি হবে। কথা বলতে বলতে দেবাদিত্য ইতির হাত চেপে ধরল। নিজেকে পাথরের মতো মনে হচ্ছে ইতির। সে কি করবে? এই উন্মাদ মানুষটার হাত ছেড়ে পালাবে, নাকি মানুষটার হাত ধরে বসে থাকবে গভীর ভালোবাসা নিয়ে? কতক্ষণ বলা যাবে না, হয়তো অনন্ত সময়, হয়তো একটু পরেই। এক সময় ইতির মনে হলো খাদ থেকে আলো হাতে উঠে আসছে এক নারী, তার মুখ দেখবে বলে। এতক্ষণ শুনছিলেন প্রচিত গুপ্তের লেখা হানিমুন।